প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে জেনারেল এমব্রায়োলজি এবং এটি হচ্ছে জেনারেল এমব্রায়োলজির থার্ড ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রথমেই জানতে চাই, হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস। সিম্পলি আমরা একটা ডেফিনিশন দিতে পারি, ফরমেশন অফ দি গ্যামেট। গ্যামেট মানে হচ্ছে ম্যাচিউর জার্ম সেল ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল which occurs in the gonad is called gametogenesis. এই হচ্ছে গ্যামেটোজেনেসিস এর সিম্পল ডেফিনিশন। ফরমেশন অফ গ্যামেট ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল which occur in the gonad is called gametogenesis. এখন গ্যামেটোজেনেসিস দুই রকমের আছে। ইন মেল এটাকে বলে স্পারমাটোজেনেসিস, ইন ফিমেল এটাকে বলে উজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিস এর ডেফিনিশন কি? ফরমেশন অফ স্পার্ম, স্পার্ম হচ্ছে ম্যাচিউর মেল জার্ম সেল ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেল হুইচ অকার্স ইন দ্য মেল গোনাড, যার নাম টেস্টিস, ইজ কল্ড স্পারমাটোজেনেসিস। তাহলে ওই যে আমার গ্যামেটোজেনেসিস এর ডেফিনিশন, সেখানে আমি কিছু কিছু শব্দ পরিবর্তন করে স্পারমাটোজেনেসিস এর ডেফিনিশন তৈরি করলাম। তাহলে ওজেনেসিস এর ডেফিনিশন কেমন হবে? ফরমেশন অফ ওভাম। ওভাম হচ্ছে ম্যাচিউর ফিমেল জার্ম সেল ফ্রম প্রিমোর্ডিয়াল জার্ম সেলস which occur in the female gonad, যার নাম ওভারি, is called oogenesis. তাহলে আমরা কিন্তু একটা কমন টেমপ্লেট ইউজ করে ডেফিনিশন গুলো দিতে পারি এবং এইভাবে আমরা ডেফিনিশন মনেও রাখতে পারি। তো প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকেই কিন্তু ওজেনেসিস এবং স্পারমাটোজেনেসিস এর মাধ্যমে ওভাম এবং স্পার্ম প্রোডাকশন হয়। তো এই প্রোডাকশন সাইট হচ্ছে আইদার টেস্টিস অর ওভারি। তাহলে প্রিমোর্ডিয়াল জার্ম সেল নিশ্চয়ই টেস্টিসে এবং ওভারিতে থাকে, সেটা কিন্তু ঠিক আছে। কিন্তু এই সেলগুলো কি শুরু থেকে এখানে ছিল? তা কিন্তু নয়। এই প্রিমোর্ডিয়াল জার্ম সেল প্রথমে কিন্তু অন্য একটা জায়গাতে থাকে, মাইগ্রেট করে তারা এই গোনাডের মাঝে আসে, দেন তারা ওজেনেসিস অর স্পারমাটোজেনেসিস এর মাধ্যমে গ্যামেট প্রোডাকশন করে। এখন বিষয় হচ্ছে, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে এমব্রায়োর মাঝে যে জার্ম ডিস্ক পাওয়া যায় তার নাম বাইলেমিনার জার্ম ডিস্ক। বাইলেমিনার ডিস্কের মাঝে দুটো লেয়ার থাকে। উপরের লেয়ারকে বলে এপিব্লাস্ট, নিচের লেয়ারকে বলে হাইপোব্লাস্ট। এই এপিব্লাস্টের মাঝে প্রথম প্রিমোর্ডিয়াল জার্ম সেলগুলো অ্যাপিয়ার করে এবং এপিব্লাস্ট থেকে এই সেলগুলো মাইগ্রেট করে তারা আসে ইন দ্য ওয়াল অফ দ্য ইয়ক স্যাক। এইটা হচ্ছে ইয়ক স্যাক, তার ওয়ালের মাঝে এই সেলগুলো এসে পৌঁছায়। দেন এইখান থেকে এই সেলগুলো মাইগ্রেট করে চলে যায় ডেভেলপিং গোনাডের মাঝে। কিভাবে যায়? তারা যায় অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে এবং তারা যায় থ্রু দ্য ডরসাল মেজেন্টেরি অফ হাইনগার্ড দিয়ে। সুতরাং প্রিমোর্ডিয়াল জার্ম সেলগুলো প্রথমে পাওয়া যায় এপিব্লাস্টের মাঝে, সেখান থেকে সেলগুলো মাইগ্রেট করে আসে ইয়কস্যাকের ওয়ালে। ইয়কস্যাকের ওয়াল থেকে এই সেলগুলো মাইগ্রেট করে যায় অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে থ্রু দ্য ডরসাল মেজেন্টেরি অফ হাইনগার্ড। কই যায় তারা? ডেভেলপিং গোনাডের মাঝে। এই হচ্ছে সেই ডেভেলপিং গোনাড, আর এই সেই সেল যেগুলো হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেল। প্রিমোর্ডিয়াল জার্ম সেল গুলো ডেভেলপিং গোনাডের মাঝে ঢুকে যাচ্ছে, আর এই স্ট্রাকচারটার নামই হচ্ছে ডরসাল মেজেন্টেরি অফ হাইনগার্ড। এইটা দিয়েই সেলগুলো গিয়ে এই ডেভেলপিং গোনাডে এন্টার করে। তাহলে আমরা বুঝে গেলাম প্রিমোর্ডিয়াল জার্ম সেল কোথা থেকে আসে। তো এইবার আমরা দেখব স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস মানে হচ্ছে
ফরমেশন অফ স্পার্ম অর স্পার্মাটোজোয়া, যারা হচ্ছে ম্যাচিউর মেল জার্ম সেল from primordial germ cell which occurs in the male gonad testis is called spermatogenesis. স্পার্মাটোজেনেসিস কখন শুরু হয়? এটা শুরু হয় at puberty এবং একবার স্পার্মাটোজেনেসিস এবং একবার স্পার্মাটোজেনেসিস হতে 74 ডেজ টাইম লাগে। স্পার্মাটোজেনেসিসের জন্য যে হরমোনগুলো দায়ী, অর্থাৎ যারা স্পার্মাটোজেনেসিসকে স্টিমুলেট করে, তারা হচ্ছে এফএসএইচ এন্ড এলএইচ। এই হচ্ছে টেস্টিস, এটা টেস্টিসের একটা লঙ্গিটিউডিনাল সেকশন। আমরা দেখতে পাচ্ছি এই একটা কাভারিং আছে যার নাম টিউনিকা ভেজাইনালিস, তার ভিতরে টিউনিকা অ্যালবুজিনিয়া দেখা যায়। অ্যালবুজিনিয়া থেকে কতগুলো সেপ্টাম চলে গেল ইনওয়ার্ড, এবং এই টেস্টিসে কতগুলো একটু এই টেস্টিসে কতগুলো কম্পার্টমেন্ট তৈরি হলো। এই কম্পার্টমেন্ট গুলোকে বলে লবিউল। লবিউলের ভিতরে আমরা কতগুলো কনভলিউটেড টিবিউল দেখতে পাচ্ছি। এই টিবিউল গুলোকে বলে সেমিনিফেরাস টিবিউল। তাহলে স্পারমাটোজেনেসিস হয় হচ্ছে টেস্টিসে, আরো স্পেসিফিক্যালি বললে এটা হয় সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। আমরা যদি টেস্টিসের কোনো হিস্টোলজিক্যাল সেকশন করি, তাহলে এরকম অনেকগুলো গোল গোল টিউব দেখা যাবে। এই টিউব আমরা যদি টেস্টিসের কোনো হিস্টোলজিক্যাল সেকশন করি, তাহলে এরকম অনেক গোল গোল স্ট্রাকচার দেখা যাবে। এগুলিকে বলে সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউলের একটা লুমেন আছে আর একটা ওয়াল আছে। ওয়ালের মাঝে যে এপিথেলিয়াম পাওয়া যায় তার নাম জার্মিনাল এপিথেলিয়াম অর সেমিনিফেরাস এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামের মাঝে দুই রকমের সেল পাওয়া যায়। একটাকে বলে এই এপিথেলিয়ামের মাঝে দুই রকমের সেল পাওয়া যায়। একটাকে বলে সেমিন এই এপিথেলিয়ামের মাঝে দুই রকমের সেল পাওয়া যায়। একটাকে বলে স্পার্মাটোজেনিক সেল, আর আরেকটাকে বলে সাপোর্টিং সেল বা সার্টোলি সেল। তো এই স্পার্মাটোজেনেসিস হয় আসলে স্পার্মাটোজেনিক সেল থেকে। আর সার্টোলি সেল, যেটা হচ্ছে সাপোর্টিং সেল, এরা হচ্ছে সাপোর্ট দেয়। কাকে সাপোর্ট দেয়? ওই স্পার্মাটোজেনিক সেলকে সাপোর্ট দেয়। তাহলে আরো স্পেসিফিক ভাবে বললে এই সেমি তাহলে আরো স্পেসিফিক ভাবে বললে স্পার্মাটোজেনেসিস হয় এই স্পার্মাটোজেনিক সেল থেকে। আর এই টিউবগুলোর বাইরে এই যে জায়গা, এটাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। এই স্পেসের মাঝে কিছু সেল পাওয়া যায় যার নাম ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক। এই লেডিক সেল থেকেই টেস্টোস্টেরন সিক্রেশন হয়। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম স্পার্মাটোজেনেসিস হয় টেস্টিসে, টেস্টিসের মাঝে হয় সেমিনিফেরাস টিউবুলে, সেমিনিফেরাস টিউবুলের মধ্যে আরো স্পেসিফিক্যালি হয় স্পার্মাটোজেনিক সেল থেকে। সেই স্পার্মাটোজেনিক সেলেরই আদি পুরুষের নাম প্রিমোর্ডিয়াল জার্ম সেল। স্পার্মাটোজেনেসিসে কি কি স্টেপ আছে, আমরা স্টেপ গুলো জানতে চাই। প্রথমত দুটো ফেজ আছে, একটাকে বলে ডিভিশন ফেজ, আরেকটা হচ্ছে সাইটো ডিফারেন্সিয়েশন। ডিভিশন ফেজের মাঝে নাও আমরা স্পার্মাটোজেনেসিসের স্টেপ গুলো জানতে চাই। স্পার্মাটোজেনেসিসের মাঝে দুটো ফেজ আছে, একটাকে বলে ডিভিশন ফেজ। এই ডিভিশন ফেজের মাঝে আমরা পাবো একটা হচ্ছে মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজের নাম স্পার্মাটোসাইটোজেনেসিস অর স্পার্মাটোসাইটোসিস। এরপরে আরেকটা ফেজ হচ্ছে মিওসিস। যদিও মিওসিস 1 এবং মিওসিস 2 বলে দুটো সাব ডিভিশন আছে, বাট ওভারঅল এটা হচ্ছে মিওসিস। তাহলে ডিভিশনের মাঝে প্রথমে হচ্ছে মাইটোসিস, তার নাম স্পার্মাটোসাইটোজেনেসিস, আর দ্বিতীয়টা হচ্ছে মিওসিস। এছাড়া আরেকটা স্টেপের নাম সাইটো ডিফারেন্সিয়েশন, যাকে বলে মেটামরফোসিস। এই মেটামরফোসিসের একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলে স্পার্মিওজেনেসিস অর স্পার্মাটেলিওসিস।
এবার আমরা দেখব যে এই স্টেপগুলোকে আরেকটু সুন্দরভাবে আমরা উপস্থাপন করব। এবার আমরা এই স্টেপগুলোকে আরো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব। প্রিমোর্ডিয়াল জার্ম সেল, এই সেলগুলো মাইটোসিসের মাধ্যমে স্পার্মাটোগোনিয়াম তৈরি করে। স্পার্মাটোগোনিয়াম আবার মাইটোসিসের মাধ্যমে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে। প্রাইমারি স্পার্মাটোসাইট মিউসিস 1 এর মাধ্যমে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করে। সেকেন্ডারি স্পার্মাটোসাইট মিউসিস 2 ডিভিশনের মাধ্যমে স্পার্মাটিড তৈরি করে। স্পার্মাটিড এই সেলগুলো তারপরে মেটামরফোসিসের মাধ্যমে স্পার্মাটিড এই সেলগুলো মেটামরফোসিসের মাধ্যমে স্পার্মাটোজোয়া তৈরি করে। এই স্টেপগুলোর মধ্যে প্রথম দুটো স্টেপ হচ্ছে মাইটোসিস। এই স্টেপ দুটোকে একসাথে বলে স্পার্মাটোসাইটোজেনেসিস, কারণ এই ডিভিশনের মাধ্যমে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হয়। এই জন্য এর নাম স্পার্মাটোসাইটোজেনেসিস বা স্পার্মাটোসাইটোসিস। এরপরে দুই ধাপে মিউসিস হয়, এই জন্য এটাকে বলে মিউসিস। এরপরে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়া, এটা হচ্ছে স্পারমিওজেনেসিস। এখন এই স্পার্মাটোসাইটোজেনেসিস এবং মিওসিস এই দুটোকেই বলে ডিভিশন ফেজ, আর স্পারমিওজেনেসিস কে বলে সাইটো ডিফারেন্সিয়েশন ফেজ। আমরা শুরুতেই বলেছিলাম প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে যখন গ্যামেট তৈরি হয়, এই প্রসেসটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। তার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ডিভিশন আর একটা সাইটো ডিফারেন্সিয়েশন। ডিভিশনের প্রথম কিছু স্টেপ হচ্ছে মাইটোসিস, আর পরের স্টেপগুলো হচ্ছে মিওসিস। তাই কিন্তু দেখাচ্ছি আমরা যে দুই স্টেপকে মাইটোসিস বলে, এই দুই স্টেপের কমন নাম স্পার্মাটোসাইটোজেনেসিস। আর এই দুই ধাপ হচ্ছে মিওসিস, আর এরপরে সাইটো ডিফারেন্সিয়েশন শুরু হলো। আমরা বলেছিলাম ইন কেস অফ মেল, দ্যাট ইজ ইন কেস অফ স্পার্মাটোজেনেসিস, প্রথমে হবে ডিভিশন, পরে হবে সাইটো ডিফারেন্সিয়েশন। তাই কিন্তু হচ্ছে প্রথমে ডিভিশনের মাধ্যমে স্পার্মাটিড তৈরি হলো, এরপরে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হলো, এইটা হচ্ছে সাইটো ডিফারেন্সিয়েশন, যাকে বলে স্পারমিওজেনেসিস অর স্পার্মাটেলিওসিস। এবার যদি আমরা দেখি এই সেলগুলোর ক্রোমোজোম প্যাটার্ন কেমন থাকে। প্রিমোর্ডিয়াল জার্ম সেল হচ্ছে ডিপ্লয়েড সেল, এর মাঝে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে। দেন মাইটোসিসের মাধ্যমে সেম টাইপ অফ ক্রোমোজোম যুক্ত সেল তৈরি হবে। এই কারণে স্পার্মাটোগোনিয়াম ও ডিপ্লয়েড, প্রাইমারি স্পার্মাটোসাইটো ডিপ্লয়েড সেল ক্রোমোজোম, প্রাইমারি স্পার্মাটোসাইটো ডিপ্লয়েড ক্রোমোজোম যুক্ত সেল। নাও মিউসিস 1 এর মাধ্যমে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। সুতরাং এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটে ক্রোমোজোম পাবো হ্যাপ্লয়েড, দ্যাট মিনস 23টা ক্রোমোজোম থাকে। নাও মিউসিস 2 মাধ্যমে ক্রোমোজোম নাম্বার আর কমে না, শুধু ডিএনএ অ্যামাউন্ট কমে যায়। এই জন্য আমরা ক্রোমোজোম দেখবো স্পার্মাটিডে সমানই থাকে, হ্যাপ্লয়েড 23টা ক্রোমোজোম। তাহলে পার্থক্য কি? সেকেন্ডারি স্পার্মাটোসাইটে যে ক্রোমোজোম গুলো থাকে তারা হচ্ছে ডাবল ডিএনএ ক্যারি করে, ডাবল স্ট্র্যান্ডেড ক্রোমোজোমেরা। সেকেন্ডারি স্পার্মাটোসাইটে যে ক্রোমোজোম গুলো থাকে সেই ক্রোমোজোম গুলো হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, এর মাঝে ডাবল ডিএনএ থাকে। কিন্তু স্পার্মাটিডে যে ক্রোমোজোম গুলো থাকে এরা হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এদের মাঝে সিঙ্গেল ডিএনএ থাকে। এই হচ্ছে পার্থক্য। আর স্পার্মাটোজোয়াতে অবশ্যই হ্যাপ্লয়েড ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম থাকে। এই হচ্ছে ক্রোমোজোম নাম্বার অফ ভেরিয়াস স্টেজেস। এই হচ্ছে বিভিন্ন হুম, এই হচ্ছে বিভিন্ন সেলের ক্রোমোজোম এবং ডিএনএ এর অবস্থা আমরা দেখিয়েছি। এই হচ্ছে স্পার্মাটোজেনেসিসে বিভিন্ন যে সেল পাওয়া যায় সেই সেলগুলোর ক্রোমোজোমের অবস্থা। নাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, হোয়াট ইজ স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিসের দুটো ডেফিনিশন আমরা দিতে পারি। দ্য সিরিজ অফ চেঞ্জেস
নাও স্পার্মিওজেনেসিস, আমরা জানি স্পার্মিওজেনেসিসের অন্য নাম হচ্ছে স্পার্মাটেলিওসিস। এটা হচ্ছে একটা মেটামরফোসিস অর সাইটো ডিফারেন্সিয়েশন, এবং এটা হয় মেইলের মাঝে। ইট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ দ্য ইট ইজ দ্য ফাইনাল স্টেপ অফ দি স্পার্মাটোজেনেসিস। তো এর ডেফিনিশন কি? এর ডেফিনিশন এরকম হবে: দ্য সিরিজ অফ চেঞ্জেস রেজাল্টিং ইন ট্রান্সফরমেশন অফ স্পার্মাটিডস ইনটু স্পার্মাটোজোয়া, তার নামই স্পার্মিওজেনেসিস। আরো ইজি করে একটা ডেফিনিশন দেওয়া যায়: দ্য প্রসেস বাই হুইচ spermatids are converted into spermatozoa is called spermiogenesis. এখানে দুটো ডেফিনিশন দেওয়া আছে, যে ডেফিনিশন যার পছন্দ সেটা সে নিয়ে নিবে। এখন স্পার্মিওজেনেসিস হচ্ছে আকৃতিগত পরিবর্তন হয় এখানে। এখন স্পার্মিওজেনেসিসের মাঝে ক্রোমোজোমাল কোনো পরিবর্তন হয় না, এখানে শুধুমাত্র জার্ম সেলের আকৃতির পরিবর্তন হয়। স্পার্মাটিড তার আকৃতির পরিবর্তনের মাধ্যমে স্পার্মাটোজোয়া তৈরি করে। আমরা জানবো কি কি আকৃতির পরিবর্তন হয়, তার মানে কি কি চেঞ্জের মাধ্যমে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হয়। চারটা চেঞ্জ আমরা পাবো। নাম্বার ওয়ান, ফরমেশন অফ অ্যাক্রোজোম। এটা হচ্ছে স্পার্মের হেডের মাঝে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের সামনে রেড কালার একটা ক্যাপ দেখা যাচ্ছে, এই ক্যাপটার নামই হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম তৈরি হচ্ছে এক নাম্বার চেঞ্জ, ফরমেশন অফ অ্যাক্রোজোম। তারপরে কন্ডেনসেশন অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াস কন্ডেন্স করে এবং নিউক্লিয়াস কন্ডেনসেশনের মাধ্যমে হেড ফর্ম করে। দেন ফরমেশন অফ দি নেক, মিডল পিস এন্ড টেইল। হেড তো তৈরি হয়ে গেল কন্ডেনসেশন অফ নিউক্লিয়াসের মাধ্যমে, এখন নেক, মিডল পিস এবং টেইল তৈরি হলো। ফাইনালি শেডিং অফ মোস্ট অফ দি সাইটোপ্লাজম, সে ম্যাক্সিমাম সাইটোপ্লাজম শেড করে ফেলে, সে থিন হয়ে যায়, লিনেন থিন, যাতে অনেক দূরের রাস্তা পাড়ি দিতে পারে এবং যাতে সে অভামকে পেনিট্রেট করতে পারে। এই জন্যই স্পার্মিওজেনেসিসের এই বিষয়গুলো ঘটে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিফাইন স্পার্মিওজেনেসিস, হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট অকার ডিউরিং স্পার্মিওজেনেসিস। তাহলে আমরা একটা ডেফিনিশন জানবো এবং এই চেঞ্জগুলোর নাম লিখবো। তো আমরা একটু আগেই বললাম স্পার্মিওজেনেসিস এর একটা স্টেপ হচ্ছে ফরমেশন অফ অ্যাক্রোজোম। এই যে ইয়েলো কালার স্ট্রাকচার, এটার নামই অ্যাক্রোজোম। তো এই অ্যাক্রোজোম জিনিসটা কি? ইট ইজ এ স্পেশালাইজড লাইসোজোম। আমরা জানি যে কোনো সেলের মাঝেই লাইসোজোম থাকে। লাইসোজোম হচ্ছে এনজাইম কন্টেইনিং ব্যাগ, এখানে অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম থাকে। যে কোনো সেলের মাঝেই কিন্তু এরকম লাইসোজোম পাওয়া যায়, যার ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কিন্তু স্পার্মের মাঝে একটা স্পেশালাইজড লাইসোজোম পাওয়া যায়, এর নামই হচ্ছে অ্যাক্রোজোম, এবং সে থাকে স্পার্মের হেডের মাঝে এবং স্পার্মের নিউক্লিয়াসের এন্টিরিয়র পার্টকে কভার করে রাখে, কাভারিং দ্য এন্টিরিয়র অ্যাসপেক্ট অফ দি স্পার্ম নিউক্লিয়াস, যার ভিতরে থাকে ভেরিয়াস এনজাইম। সে তো একটা লাইসোজোম, সুতরাং এনজাইমই থাকবে। কন্টেইনিং ভেরিয়াস এনজাইমস, এনজাইমই তো থাকবে কারণ সে তো লাইসোজোম। নেসেসারি ফর পেনিট্রেশন অফ দি ওভাম, ওভামকে পেনিট্রেট করতে এই এনজাইম গুলো হেল্প করবে, অ্যান্ড ইটস সারাউন্ডিং লেয়ার্স, এবং ওভামের সারাউন্ডিং যে লেয়ার আছে সেগুলোকেও পেনিট্রেট করতে হেল্প করবে। কখন? ডিউরিং ফার্টিলাইজেশন। সুতরাং অ্যাক্রোজোমের মূল নিডটা হচ্ছে ফার্টিলাইজেশনে হেল্প করে। এর ভিতরে কিছু এনজাইম আছে, সেই এনজাইম গুলো ওভামকে এবং তার সারাউন্ডিং লেয়ার গুলোকে পেনিট্রেট করতে হেল্প করে ডিউরিং ফার্টিলাইজেশন। সো দিস ইজ দ্য অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমে কি কি এনজাইম থাকে? আমরা পাবো হাইলুরোনাইডেজ, নিউরামাইনাইডেজ, অ্যাসিড ফসফাটেজ, অ্যাক্রোসিন অর অ্যাক্রোসোমেস, একটা প্রোটিয়েজ এনজাইম থাকে তার নাম ট্রিপসিন লাইক সাবস্টেন্স। নাও ফাংশন অফ অ্যাক্রোজোম।
অ্যাক্রোজোমের ফাংশন আমি শুরুতেই বলে ফেলেছি। অ্যাক্রোজোমের মাঝে কতগুলো এনজাইম থাকে, যাদেরকে বলে অ্যাক্রোজোমাল এনজাইমস। Acrosomal enzymes help in the penetration of the first two barrier of fertilization. ফার্টিলাইজেশনের প্রথম দুই ব্যারিয়ারকে পেনিট্রেট করতে এরা হেল্প করে। এই ব্যারিয়ার গুলো কি কি? প্রথম ব্যারিয়ার হচ্ছে করোনা রেডিয়েটা, এই যে সেল এগুলোকে বলে করোনা রেডিয়েটা। আর দ্বিতীয় ব্যারিয়ার হচ্ছে জোনা পেলুসিডা, এই যে স্ট্রাকচার এটাকে বলে জোনা পেলুসিডা। সুতরাং করোনা রেডিয়েটা এবং জোনা পেলুসিডা এই দুই লেয়ারকে পেনিট্রেট করতে অ্যাক্রোজোমাল এনজাইম গুলো হেল্প করে। আর এই পেনিট্রেশন দরকার পড়ে ডিউরিং ফার্টিলাইজেশন। When the sperm head touch the jona pellucida, the acrosome release its containing enzyme through an acrosome reaction. তাহলে স্পার্মের হেড যখন এই জোনা পেলুসিডাকে টাচ করে, তখন একটা রিয়েকশন হয়, তার নাম অ্যাক্রোজোমাল রিয়েকশন। এবং অ্যাক্রোজোম রাপচার হয়, সবগুলো এনজাইম রিলিজ হয়ে যায়। সেই এনজাইম দিয়ে জোনা পেলুসিডাকে সে পিয়ার্স করে বা পেনিট্রেট করে এবং স্পার্ম গিয়ে ওভামের সাথে বাইন্ড করে। তো যাই হোক, স্পার্ম প্রোডাকশন কমপ্লিট হয়ে গেল। এবার এই স্পার্ম গুলো গিয়ে স্টোর হবে। ডেইলি স্পার্ম প্রোডাকশন হচ্ছে 300 মিলিয়ন। প্রতিদিন 300 মিলিয়ন স্পার্ম প্রোডাকশন হয়। এবং এই স্পার্ম প্রোডাকশন হয় সেমিনিফেরাস টিউবুলের ওয়ালের মাঝেই থাকে স্পার্মাটোজেনিক সেল। সেই সেল থেকে স্পার্মাটোজেনেসিস হয়। তারপরে এই স্পার্ম গুলো এন্টার করে লুমেন অফ দ্য সেমিনিফেরাস টিউবুলে, তাহলে ওয়াল থেকে লুমেনে আসে। এটাকে বলে স্পার্মিয়েশন। দেন এই স্পার্মাটোজোয়া গুলো মুভ করে টুয়ার্ডস দ্য এপিডিডাইমিস। এই স্ট্রাকচারটাকে বলে এপিডিডাইমিস। তাহলে স্পার্মাটোজোয়া গুলো মুভ করে চলে যায় টুয়ার্ডস দ্য এপিডিডাইমিস। কিভাবে যায়? ডিউ টু কন্ট্রাকশন অফ দি মাইওয়েড সেল। এই সেমিনিফেরাস টিউবুলের বাইরে এক ধরনের কন্ট্রাকটাইল সেল থাকে, তার নাম মাইওয়েড সেল। এই মাইওয়েড সেল যখন কন্ট্রাক্ট করে সেমিনিফেরাস টিউবুলের উপরে এক ধরনের প্রেসার তৈরি করে। এই প্রেসারের ইফেক্টে স্পার্মাটোজোয়া গুলো ধীরে ধীরে এপিডিডাইমিসের দিকে মুভ করে। ইনিশিয়ালি স্পার্মাটোজোয়া আর স্লাইটলি মোটাইল। স্পার্মাটোজোয়াতে যদিও টেইল থাকে, কিন্তু শুরুতে এই টেইল খুব বেশি কাজ করতে পারে না, এই জন্য এরা স্লাইটলি মোটাইল হয়। বাট লেটার, পরবর্তীতে, দে অবটেইন ফুল মোটিলিটি ইন দ্য এপিডিডাইমিস। তাহলে এরা যখন এপিডিডাইমিসে পৌঁছে যায়, তখন তাদের ফুল মোটিলিটি তৈরি হয়। তো যে স্পার্মাটোজোয়া গুলো তৈরি হলো সেমিনিফেরাস টিউবুলে, সেগুলো চলে গেল এপিডিডাইমিসে। এপিডিডাইমিস কন্টিনিউ করে অ্যাজ ভাস ডিফারেন্স। সো দিস ইজ দ্য ভাস ডিফারেন্স। এই যে প্রতিদিন 300 মিলিয়ন স্পার্মাটোজোয়া প্রোডাকশন হয়, এরা গিয়ে স্টোর থাকে ইন দা এপিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্সে। এবং স্টোরেজে হেল্প করার জন্য এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের লাইনিং এপিথেলিয়ামে আমরা অনেক স্টেরিওসিলিয়া পাবো। এখানে কোনো ট্রু সিলিয়া থাকে না, থাকে স্টেরিওসিলিয়া। স্টেরিওসিলিয়া কেন থাকে? স্টেরিওসিলিয়ার কাজ হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ করা, যাতে সে প্রচুর পরিমাণ ফ্লুইড অ্যাবজর্ব করতে পারে। স্পার্মাটোজোয়া গুলো তৈরি হয় সেমিনিফেরাস টিউবুলে। এরা একটা ফ্লুইডের মাঝে ভাসতে থাকে। সেমিনিফেরাস টিউবুলের বাইরে মাইওয়েড সেল থাকে। সেই মাইওয়েড সেল যখন কন্ট্রাক্ট করে, তখন এই ফ্লুইডটা ফরওয়ার্ড মুভ করে টুয়ার্ডস এপিডিডাইমিস। এবং এই ফ্লুইডের মাঝে ভাসতে ভাসতে স্পার্মাটোজোয়া গুলো স্টোরেজ সাইটে চলে আসে। তাহলে ফ্লুইডটার কি আর কোনো দরকার আছে? স্টোরেজ সাইটে যখন স্পার্মাটোজোয়া চলে আসলো, তখন কিন্তু আর এই ফ্লুইডের দরকার নাই। ফ্লুইডটাকে অ্যাবজর্ব করে ফেলা দরকার। এই অ্যাবজর্পশনে হেল্প করার জন্য এখানে স্টেরিওসিলিয়া পাওয়া যায়। এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সে যদি ট্রু সিলিয়া থাকতো, তাহলে কোনো স্পার্মাটোজোয়াকে সে স্টোর হতে দিত না, সবগুলোকে ঝাড়ু দিয়ে বের করে ফেলতো। এ আরেক বিপদে পড়া লাগতো।
Stereocilia increase absorptive surface area necessary for absorption of the fluid through which spermatozoa float to come to these storage sites. তো এইবার আমরা স্টোর করতে নিয়ে চলে আসলাম স্পারমাটোজোয়াকে। এখন এই স্টোরেজ সাইটের মাঝে এরা তো মোটিলিটি পেয়ে যায়, তাহলে তো এরা মুভ করতে থাকবে, কিন্তু এদের মুভ করলে স্টোর থাকবে কিভাবে? এই কারণে স্পারমাটোজোয়াগুলোর এবার মোটিলিটি বন্ধ করতে হবে। এই প্রক্রিয়াকে বলে ডিক্যাপাসিটেশন। In these storage sites, sperm motility is suppressed by inhibitory substances produced by lining epithelium of epididymis and vas deferens. তাহলে আমরা কিন্তু স্পার্মকে স্টোরেজ সাইটে এনে স্টোর করে ফেললাম এবং আমরা স্পার্মের মোটিলিটিও ইনহিবিট করে দিলাম বাই দ্য ইনহিবিটরি সাবস্টেন্সেস। ওরা গার্ড দিয়ে আমরা এইগুলোকে নিয়ন্ত্রণে রাখলাম যাতে স্টোরড অবস্থায় থাকে। নাও একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সেকশন অফ সেমিনিফেরাস টিবিউল। এখানে দুই ধরনের সেল দেখা যাচ্ছে। এই সেলগুলোকে বলে স্পারমাটোজেনিক সেল, আর ফাঁকে ফাঁকে এই যে বড় সেল দেখা যাচ্ছে তার নাম সার্টোলি সেল। স্পারমাটোজেনিক সেল এবং সার্টোলি সেল দুটোকে একত্রে বলে জার্মিনাল এপিথেলিয়াম অর সেমিনিফেরাস এপিথেলিয়াম। আর এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দি seminiferous tubule. This is the basement membrane of seminiferous tubule. বেসমেন্ট মেমব্রেনের বাইরে আমরা এখানে কিছু সেল দেখতে পাচ্ছি। এই সেলগুলোই হচ্ছে মাইওয়েড সেল। মাইওয়েড সেল আসলে মডিফাইড ফাইব্রোব্লাস্ট। মাইওয়েড সেলের বাইরে আমরা এখানে কতগুলো স্পেশালাইজড সেল দেখতে পাচ্ছি। These are the interstitial cell or Leydig cell. এছাড়া আমরা এখানে ব্লাড ভেসেল দেখি। এই হচ্ছে ব্লাড ভেসেল, তার ভিতরে ব্লাড থাকে, ব্লাডের মাঝে বিভিন্ন ধরনের সেল থাকে, প্লাজমা থাকে, প্লাজমার মাঝে অনেক টক্সিক মেটেরিয়াল থাকে। তো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে স্পারমাটোজেনিক সেল, এই সেলগুলোকে আমরা একটু পরিচয় করিয়ে দিতে পারি। এটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম, একদম বেসমেন্ট মেমব্রেনের কাছে থাকে। তারপরে এই সেলগুলো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, এরাই সবচেয়ে বড় আকৃতির সেল। তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইট দেখা যাচ্ছে, তারপরে স্পারমাটিড দেখা যাচ্ছে, আর এই সেলগুলো হচ্ছে স্পারমাটোজোয়া। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথম যখন প্রিমোর্ডিয়াল জার্ম সেলগুলো টেস্টিসে এন্টার করা মাত্রই এই সেলগুলো স্পারমাটোগোনিয়াম তৈরি করে ফেলে। এই কারণে অ্যাডাল্ট কোনো টেস্টিসের মাঝে আমরা প্রিমোর্ডিয়াল জার্ম সেল পাবো না, আমরা পাবো স্পারমাটোগোনিয়াম। স্পারমাটোগোনিয়াম থাকে বেসমেন্ট মেমব্রেনের একদম কাছে, এবং এই অবস্থাতে টেস্টিসে আর কোনো অ্যাক্টিভিটি হয় না আনটিল পিউবার্টি। তাহলে পিউবার্টিতে গেলে এই বাদবাকি সেলগুলো অ্যাপিয়ার করে। এখন আমাদের বডিতে যত সেল আছে এই সেলগুলোর কোনটা নিজের সেল কোনটা বাইরের সেল, এই জিনিসটা ডিটেক্ট করার দায়িত্ব হচ্ছে লিম্ফোসাইটের, স্পেশালি টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট তৈরি হয় থাইমাসের মাঝে। তার মানে থাইমাসের দায়িত্ব হচ্ছে বডির কোন সেলটা নিজের কোনটা বাইরের সেগুলোকে আইডেন্টিফাই করা এবং টি লিম্ফোসাইটকে এগুলো এডুকেট করা। টি লিম্ফোসাইট যাতে নিজের সেলকে চিনতে পারে, আর নিজের সেলের বাইরে কেউ যদি পায় তাহলে সেটাকে ফরেন সেল হিসেবে ডিটেক্ট করবে, তাকে অ্যাটাক করবে। এখন আমরা জানি পিউবার্টিতে গিয়ে স্পারমাটোজেনেসিস শুরু হয়। তার মানে এই যে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড বা স্পারমাটোজোয়া, এই সেলগুলো তৈরি হয় কিন্তু ডিউরিং পিউবার্টি অর আফটার পিউবার্টি। তো দিনে থাইমাস কিন্তু আর থাকে না। তার মানে কি দাঁড়াচ্ছে, থাইমাস যতদিন থাকে ততদিন স্পারমাটোগোনিয়াম গুলোকে সে চিনিয়ে দেয় এগুলো আমাদের নিজের সেল। পরের সেলগুলো যখন তৈরি হয় তখন আর থাইমাসের অস্তিত্বই থাকে না, সে এগুলোকে কিন্তু চিনিয়ে দিতে পারে না
যেগুলো আমাদের সেল। তার মানে দাঁড়াচ্ছে এই সেলগুলো আমাদের নিজস্ব সেল হলেও আলটিমেটলি ইমিউন সিস্টেম এগুলোকে ফরেন সেল হিসেবে ট্রিট করবে। তাহলে এই সেলগুলোকে প্রোটেকশন দিতে হবে। এই প্রোটেকশনের জন্যই ব্যারিয়ার লাগে, নাম তার ব্লাড টেস্টিস ব্যারিয়ার। ব্লাড টেস্টিস ব্যারিয়ার হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার, যেটা ডেভেলপিং স্পারমাটোজেনিক সেলগুলোকে প্রোটেকশন দিবে। এখানে কি কি লেয়ার আছে আমরা জানবো। আমরা যদি ব্লাডের দিক থেকে চিন্তা করি, তাহলে আমরা পাবো ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, দেন বেসমেন্ট মেমব্রেন অফ দি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, তারপরে পাবো মাইওয়েড সেল, তারপরে বেসমেন্ট মেমব্রেন অফ দি সেমিনিফেরাস টিবিউল, এবং ফাইনালি আমরা পাবো সার্টোলি সেল এন্ড টাইট জাংশন বিটুইন দেম। এই যে একটা সার্টোলি সেল, এই একটা সার্টোলি সেল, এখানে আমরা টাইট জাংশন দেখতে পাচ্ছি। সুতরাং এই 5টা লেয়ার দিয়ে ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফরমেশন হয়। তবে রিয়েল ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করে এই টাইট জাংশন বিটুইন সার্টোলি সেল, এটাই হচ্ছে মেইন ব্যারিয়ার। তাহলে এই ব্যারিয়ার দিয়ে স্পারমাটোজেনিক সেলগুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা টাইট জাংশন, এটা হচ্ছে মূল ব্যারিয়ার। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া, এই সেলগুলো কিন্তু ওয়েল প্রোটেক্টেড। কিন্তু স্পারমাটোগোনিয়াম কিন্তু ওয়েল প্রোটেক্টেড নয়, কারণ সে টাইট জাংশনের বাইরে আছে। এবং এই সেলগুলোর খুব বেশি প্রোটেকশন দরকারও নাই, কারণ ইমিউন মেকানিজম এই সেলগুলোকে নিজের সেল হিসেবেই চিন্তা করতে পারে। বাকি সেলগুলোর বেশি প্রোটেকশন দরকার। সুতরাং আমরা দেখব এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার থাকার কারণে সেমিনিফেরাস টিউবুলের মাঝে দুটো কম্পার্টমেন্ট তৈরি হয়। একটাকে বলে বেজাল কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টটার নামই বেজাল কম্পার্টমেন্ট, যেখানে স্পারমাটোগোনিয়াম থাকে। আর আরেকটা কম্পার্টমেন্ট থাকে টাইট জাংশনের ইনসাইডে, তার নাম অ্যাডলুমিনাল কম্পার্টমেন্ট। অ্যাডলুমিনাল মানে লুমেনের দিকে থাকা কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টেই থাকে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া। এই ছবিটা আমরা জানকুরিয়া থেকে নিয়েছি। এই হচ্ছে সার্টোলি সেল, আর এই হচ্ছে স্পারমাটোজেনিক সেল। এই সেলগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়াম, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, আর এই হচ্ছে স্পারমাটোজোয়া। সার্টোলি সেল দেখা যাচ্ছে। পাশাপাশি সার্টোলি সেল প্রসেস তৈরি করেছে, প্রসেসগুলো আবার টাইট জাংশনে কানেক্টেড এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি এইটাকে বলে বেজাল কম্পার্টমেন্ট, আর এই সেলগুলো আছে অ্যাডলুমিনাল কম্পার্টমেন্টে। সেমিনিফেরাস টিউবুলের বাইরের দিকে আমরা একটা বেজাল লেমিনা বা বেসমেন্ট মেমব্রেন দেখতে পাচ্ছি। তার বাইরে মাইওয়েড সেল দেখা যাচ্ছে, দিস আর মডিফাইড ফাইব্রোব্লাস্ট। তার বাইরে আমরা দেখি ব্লাড ভেসেল, আর এখানে ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেলও দেখা যাচ্ছে। ব্লাড টেস্টিস ব্যারিয়ারের ইম্পর্টেন্স কি? Blood testis barrier maintains various concentration of substances within and outside seminiferous tubule. Seminiferous tubule লুমেনের মাঝে এন্ড্রোজেন, দ্যাট ইজ টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন হাই থাকা জরুরি। হাই থাকতে গেলে লাগে এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এই প্রোটিন সিক্রেট করে সার্টোলি সেল। এখন এই প্রোটিন যাতে বের হয়ে চলে যেতে না পারে সার্কুলেশনে, সেমিনিফেরাস টিউবুলের লুমেনে যাতে এই প্রোটিনটা থাকে এবং এরা যাতে টেস্টোস্টেরনের সাথে বাইন্ড করে লুমেনের মাঝে হাই টেস্টোস্টেরন লেভেল রাখতে পারে, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার। স্পার্মিওজেনেসিসের সময় আমরা জানি শেডিং অফ মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম, এই ঘটনাটা ঘটে। স্পারমাটিড থেকে মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম শেড হয় এবং স্পারমাটিড গুলো স্পারমাটোজোয়াতে কনভার্ট হয়। তো এই সাইটোপ্লাজম যদি কোনোভাবে ব্লাডে এন্টার করে যায়, তাহলে কিন্তু এই সাইটোপ্লাজম গুলো আমাদের নিজস্ব, এই সাইটোপ্লাজম যদি কোনোভাবে ব্লাডে এন্টার করে,
তাহলে ব্লাড কিন্তু দ্যাট ইজ ব্লাডের সেল কিন্তু অর্থাৎ ইমিউন সিস্টেম কিন্তু এই সাইটোপ্লাজমকে ফরেন হিসেবে ট্রিট করবে। সুতরাং সে তখন এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি গিয়ে এই স্পার্মগুলোকে ডিস্ট্রয় করে দিবে। এই কারণে ব্লাড টেস্টিস ব্যারিয়ার প্রিভেন্ট স্পার্ম ফ্র্যাগমেন্টস formed during development from accidentally entering the circulation and triggering the formation of anti-sperm antibodies. তাছাড়া ব্লাড টেস্টিস ব্যারিয়ার প্রোটেক্ট ইয়াং স্পার্ম from attack by blood-borne infection or poisonous molecules. এগুলো হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ারের ইম্পর্টেন্স। So that is all about the today's video from my side. Thank you very much. Take care.